ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং এই লকডাউন পরিস্থিতিতে আমাদের দেওয়া ক্লাসগুলো ঠিকঠাকভাবে করছো। দেখো, এর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আহিত পরিবাহীর স্থিতিশক্তি দুটো মেথডে ক্যালকুলেশন করেছিলাম। এবার আহিত পরিবাহীর মধ্যে আধান বন্টন, সমবিভব সম্পন্ন বস্তুর ক্ষেত্রে কি হবে, ভিন্ন বিভব সম্পন্ন বস্তুর ক্ষেত্রে কি হবে, আধান বন্টনের দরুন শক্তির ক্ষয়ের রাশিমালা বের করেছিলাম। আজকে যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ধারক ও তার মূলনীতি। ক্যাপাসিটর অ্যান্ড ইটস প্রিন্সিপাল, ধারক ও তার মূলনীতি। দেখো, ধারক অ্যাকচুয়ালি ধারকটা কি? ধারকত্ব পড়েছি, ধারক। ধারক এই ব্যবস্থাটার সাহায্যে কি করা হয়? আধানকে সংরক্ষণ করা হয়, তাকেই বলা হয় ধারক। ভালো করে যদি বলতে যাই যে একটি অন্তরিত ও তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছে অপর একটি ভূসংলগ্ন পরিবাহী এনে অন্তরিত পরিবাহীটির ধারকত্ব কৃত্রিমভাবে বৃদ্ধি করার উপায়টাকে বলা হয় ধারকত্ব। অর্থাৎ ধারকত্ব না ধারকের সাহায্যে কি করা হয়? যে আধান সংরক্ষণ করা হয়। সুতরাং বলতে পারবো যে এক কথায় যে ব্যবস্থার সাহায্যে আধান সংরক্ষণ করা হয় তাকে বলা হয় ধারক। এবার এই ধারকের গঠন দেখব। ধারকের গঠন, যে কোনো ধারকের দুটো পাত আছে, একটা হচ্ছে তড়িৎগ্রস্ত পাত, অপর একটা হচ্ছে ভূসংলগ্ন পাত। এই দুটো পাতের মধ্যবর্তী অঞ্চল বায়ু কিংবা কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা পূর্ণ করলে একটা ধারক গঠন হয়। এবার পাতের আকারের উপরে ডিপেন্ড করে ধারক সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, একটা গোলীয় পাত ধারক, আর একটা হচ্ছে চোঙাকৃতি পাত ধারক। সমান্তরাল পাত ধারক দুটি সদৃশ ধাতব পাতকে পরস্পরের কাছাকাছি রেখে যে ধারক গঠন করা হয় তাকে বলা হয় সমান্তরাল পাত ধারক। গোলীয় পাত ধারক কি হবে? দুটো সমকেন্দ্রিক ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে রাখা হলে যে ধারক গঠন হবে তাকে বলা হবে গোলীয় ধারক। চোঙাকৃতি, যে ভিন্ন রেডিয়াসের দুটো চোঙ পরস্পরের কাছাকাছি থাকলে যে ধারক গঠন হবে সেটাকে বলা হয় চোঙাকৃতি ধারক। মনে রাখবে, এই তিনটে প্রত্যেকটা ধারকই হচ্ছে প্রকৃতপক্ষে একটা সমান্তরাল পাত ধারক। আমরা এখানে সমান্তরাল পাত ধারকটাকেই আলোচনা করব। এবার ধারকের কার্যনীতি। কার্যনীতি ওয়ার্ক ফাংশনটা কি? দেখো, যে কোনো একটা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধরে নাও এ একটা পাত নিলাম, এটাকে কোনো একটা তড়িৎ উৎসের সঙ্গে যদি যুক্ত করা হয় তাহলে ধনাত্মক আধান এর উপরে এসে জমা হতে থাকবে এবং অপর একটা পাত এর সামনে বি কে রাখা হলো। এখন যদি এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি এবং আধান জমা হওয়ার ফলে এর বিভব যদি ভি হয়, তাহলে মোট যে আধানের পরিমাণ আধান এসে জমা হবে সেটা কি সমান হচ্ছে সিবি। এখন এই সমান্তরাল পাত ধারকের আধান হচ্ছে কিউ সমান সিবি। এখন এই যে বি পাতটা এখানে আসার জন্য আবেশের দরুন এর নিকটবর্তী প্রান্তে বিপরীত প্রকৃতির আধান এবং দূরতম প্রান্তে সম প্রকৃতির আধান সৃষ্টি হয়।
এই সৃষ্টি হওয়ার জন্য কি ঘটনা ঘটবে, এই নিকটবর্তী প্রান্তের আধানটা বিপাতে এ পাতের বিভবটাকে কিছুটা কমিয়ে দেবে, আর দূরতম প্রান্তের ধনাত্মক আধানটা এ পাতের বিভবটাকে কিছুটা বাড়িয়ে দেবে। এবার যেহেতু এই ঋণাত্মক আধানটা এই বিপাতের ঋণাত্মক আধান ধনাত্মক আধান অপেক্ষা নিকটবর্তী, তাই এর প্রভাবটা বেশি পড়বে বলে আলটিমেট এ পাতের বিভবটা কমে যাবে। এ পাতের বিভব যদি কমে যায়, তড়িৎ উৎস থেকে আবার কিছু পরিমাণ আধান এ পাতের দিকে ধনাত্মক আধান যাবে এবং এ পাতে জমা হবে। আবার কি হবে, এটা ভি পরিমাণ বিভবে পৌঁছাবে, তখন আবার আধান যাওয়াটা বন্ধ হয়ে যাবে। এইভাবে তাহলে এর আধান এ পাতে আধানের পরিমাণ বৃদ্ধি করতে পারছি। এবার যদি এরকম করে দিই যে বি পাতটাকে যদি আর্থিং করে দিই, ভূ সংলগ্ন করে দিই, আর্থিং করে দিই, তবে আমরা জানি একটা হচ্ছে ফ্রি চার্জ আর একটা হচ্ছে বাউন্ড চার্জ, মুক্ত আধান আর বদ্ধ আধান। এই যে নিকটতম প্রান্তের আধানটা হচ্ছে বাউন্ড চার্জ বা বদ্ধ আধান, দূরতম প্রান্তের আধানটা হচ্ছে ফ্রি চার্জ বা মুক্ত আধান। এই দূরতম প্রান্তের চার্জ কি হবে, এই আর্থেড হয়ে যাবে, আর্থে চলে যাবে। অ্যাকচুয়াল যে ঘটনা ঘটে, এখান থেকে ইলেকট্রন এসে এই আধানগুলোকে প্রশমিত করবে। তখন এই ধনাত্মক আধান বি পাতের ধনাত্মক আধান আর এ পাতের বিভবকে কমাতে পারবে না, না বাড়াতে পারবে না, যার জন্য এখন এ পাতের আধানের উপর কেবলমাত্র বি পাতের ঋণাত্মক আধানের প্রভাব থাকবে, যার জন্য এ পাতের বিভবটা বেশি পরিমাণে কমে যাবে। তখন তড়িৎ উৎস থেকে এ পাত আরো বেশি পরিমাণে আধান এ পাতে এসে জমা হতে থাকবে। এইভাবে আর্থিং করে দিয়ে কোনো একটা পাতের আধানের পরিমাণ বেশি পরিমাণে অনেকটাই বৃদ্ধি করা যায়। এবার আমরা দেখব ধারকের কার্যনীতি দেখলাম। এবার এই ধারকের ক্ষেত্রে, যে কোনো ধারকের ক্ষেত্রে যে আমাদের অপর একটা পাত থাকে, সেই পাতটা হয়তো আমাদের ঘরের দেওয়াল কিংবা মেঝে, সেই আর্থিং ভূসংলগ্ন পাত হিসাবে কাজ করে। এবারে আমরা দেখব যে ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটা দেখেছিলাম ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এখন দেখব ধারকের ধারকত্ব। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। নম্বর 1, পাতের ক্ষেত্রফল। পাতের ক্ষেত্রফল কিছুক্ষণ পরে, আজকে হয়তো হবে না, সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা বের করব, যে C সমান K এপসাইলন নট আলফা বাই ডি, যেখানে K হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, আলফা হচ্ছে যে কোনো পাতের ক্ষেত্রফল বা এরিয়া, ডি হচ্ছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই রাশিমালা যখন আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা যখন প্রতিষ্ঠা করে নেব, তখন আরো এই জিনিসটা আমাদের সহজ হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি পাতের ক্ষেত্রফলের উপর কিভাবে ডিপেন্ড করছে। দেখতে পাচ্ছি যে ধারকত্ব পাতের ক্ষেত্রফলের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল আছে, অর্থাৎ সমান্তরাল পাত ধারকের পাতের ক্ষেত্রফল যদি বৃদ্ধি করে দেওয়া হয়, ধারকের ধারকত্ব বেড়ে যাবে, যদি কমিয়ে দেওয়া হয় তাহলে ধারকের ধারকত্ব কমে যাবে। এবার এখানে রয়েছে কে, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ ধারকের ধারকত্ব মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপরেও ডিপেন্ড করে, মাধ্যমের প্রকৃতি। যে সব পদার্থের মাধ্যমের প্রকৃতির সঙ্গে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়ামের সঙ্গে ধারকত্ব কি হয়, সমানুপাত হয় বলে, যে পদার্থের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি,
তার ধারকত্ব বেশি হবে, যার কম তার ধারকত্ব কম হবে। এবার পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, 3 নম্বর পয়েন্ট হচ্ছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই ধারকের ধারকত্ব পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাড়ালে ধারকত্ব কমে যায়, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কমালে ধারকত্ব বেড়ে যায়। এবারে আমরা ধারকের ব্যবহার, ধারক কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখব। তাহলে ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে দেখলাম, যে মাধ্যমের প্রকৃতির উপর, পাতের ক্ষেত্রফলের উপর, আর পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর। এবার ধারকের ব্যবহার, ধারকের ব্যবহার যে কোনো তড়িৎ বর্তনীতে ধারক একটি অপরিহার্য অংশ হিসাবে ব্যবহৃত হয়। যেমন যে কোনো পরিবর্তী প্রবাহের ধারকে ব্যবহার করা হয়। পরিবর্তী প্রবাহে যখন আমরা এলসিআর সার্কিট কিংবা সিআর সার্কিট এই সমস্ত সার্কিট গঠন করব, সেক্ষেত্রে ধারক ইউজ করা হয়। আবার টেলিভিশন, টেলিফোন এই সমস্ত যন্ত্রপাতিতেও ধারকের ব্যবহার রয়েছে। এবার ধারকের আধান, পরের পয়েন্ট, ধারকের আধান। যে ধারকের আধান বলতে, ধরে নাও প্লাস, এই তড়িতাহিত পাতটাকে, অন্তরিক্ত পাতকে প্লাস কিউ আধান দেওয়া হলো, আবেশের দরুন বি পাতে মাইনাস কিউ আধান সৃষ্টি হলো। মনে রাখবে, ধারকের আধান বলতে কোনো একটি পাতের আধানকে বোঝায়, কিন্তু ধারকের যদি মোট আধান বের করি, মোট আধান, তাহলে প্লাস কিউ মাইনাস কিউ সমান কি হয়ে যায়? 0। সেই জন্যই মনে রাখবে যে ধারকের আধান বলতে কোনো একটি পাতের আধানকে বোঝায়, মোট আধানকে বোঝায় না। এবার আদর্শ ধারক কি? ছোট ছোট পয়েন্টগুলো দেখ আমি আলোচনা করে দিচ্ছি। আদর্শ ধারক, আদর্শ ধারক অর্থাৎ কোন একটা ধারককে যদি আহিত করা হয়, তাহলে যদি সে তার আধান যদি কোনো ক্ষরণ না করে কোনো মতে, তবে সেটাকে আদর্শ ধারক বলবো। কিন্তু প্রকৃতপক্ষে এরকম ধারক গঠন করা অসম্ভব, যে কিছু পরিমাণ ধারকের আধান ক্ষরিত হয়, অর্থাৎ ডিসচার্জ ঘটে। এবার ধারকের বিভবের ঊর্ধ্বসীমা, যে পয়েন্টগুলো এরপরের আলোচনা, যে ধারকের বিভবের ঊর্ধ্বসীমা। ধারকের বিভবের ঊর্ধ্বসীমা অর্থাৎ যে কোনো ধারককে বিভব বৃদ্ধি করার একটা নির্দিষ্ট সীমা আছে, তার উপরে যদি আমরা বিভব বৃদ্ধি করতে যাই, তবে বায়ুর অন্তরক ক্ষমতা হারিয়ে যায়, তার ফলে কিছু পরিমাণ আধানের ক্ষরণ ঘটে। অর্থাৎ যে কোনো ধারককে ইচ্ছা খুশি বিভব দেওয়া যাবে না, তার একটা নির্দিষ্ট সীমা রয়েছে। এবার মনে রাখবে যে আহিত পরিবাহী মাত্রই ধারক, এটা কথা, আহিত পরিবাহী মাত্রই ধারক। যে কোনো আহিত পরিবাহী মাত্রই ধারক। কেন? সেক্ষেত্রে অপর ভূসংলগ্ন পরিবাহী হিসাবে ঘরের দেয়াল কিংবা মেঝে কাজ করে। এবার ধারকের চিহ্ন, ছোট ছোট পয়েন্টগুলো দেখ, চিহ্ন। যেমন আমরা
বর্তনীতে ধারকের চিহ্ন কিভাবে প্রকাশ করা হবে। যেমন আমরা বর্তনীতে একটা ডিসি সোর্সকে ব্যাটারিকে এইভাবে প্রকাশ করেছি, ব্যাটারিকে ঠিক তেমনি বর্তনীতে ধারককে দুটো সমান্তরাল দাগ দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে বর্তনীতে ধারকের চিহ্ন, এইভাবে বোঝানো হয় ধারককে। এবার এই ধারকটা যদি পরিবর্তনশীল ধারক হয় তবে সেটাকে পরিবর্তনশীল ধারককে এইভাবে বোঝানো হয়। যেমন রেজিস্ট্যান্সকে এইভাবে বোঝাতে শিখিয়েছিলে তোমরা, এরপরেও আমাদের চ্যাপ্টার রয়েছে বলবো এগুলো। এবং পরিবর্তনশীল রেজিস্ট্যান্স হলে এটাকে রিওস্ট্যাট দিয়ে এইভাবে প্রকাশ করা হয়। বলে ধারককে বর্তনীতে দুটো সমান্তরাল দাগ দ্বারা প্রকাশ করা হয়। পরিবর্তনশীল যদি হয় এইভাবে একটা তীর মেরে দেওয়া হয়। এবার বর্তনীতে ধারকের চিহ্ন হলো, হ্যাঁ, এবার আমরা আলোচনা করব যে ধারকের চার্জিং আর ডিসচার্জিং। ও ডিসচার্জিং। ধারকের চার্জিং আর ডিসচার্জিং ব্যাপারটা কি, যে ধরে নাও যে কোন একটা ধারক ধারকের এ আর বি দুটো পাত, একে একটা সুইচের মাধ্যমে কোন একটা ডিসি সোর্স ব্যাটারির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। ব্যাটারির সঙ্গে যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে এই যে ব্যাটারির ঋণাত্মক মেরু থেকে ইলেকট্রন বি পাতে এসে জমা হবে। একই সঙ্গে ব্যাটারি ধারকের এ পাত থেকে ইলেকট্রন ব্যাটারির ধনাত্মক মেরুতে এসে পৌঁছাবে। বলে এখন এইরকম হওয়ার জন্য এই দিক থেকে সুইচটা যদি অন করা হয় তবে কি হবে, কারেন্ট এইভাবে যাবে আর ইলেকট্রন কি হবে, এই ইলেকট্রন এইভাবে এ পাত থেকে বি পাতের দিকে যাবে। প্রথম দিকে কি হয়, এইরকম যখন প্রবাহ সৃষ্টি হয় তখন তাকে বলা হয় চার্জিং প্রবাহ, অর্থাৎ ধারকটা চার্জ হচ্ছে। এই চার্জিং প্রবাহের মান শুরুতে কি হয় যে এই প্রবাহ চলতে চলতে এদের মধ্যে যখন বিভব পার্থক্যটা ধীরে ধীরে প্রথমে থাকে শূন্য, ধীরে ধীরে বাড়তে থাকে। এবার ধীরে ধীরে এই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য বাড়তে বাড়তে যদি ডিসি সোর্স অর্থাৎ ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান হয়ে যায় তবে আর কোনো আধানের মুভমেন্ট হয় না, তখন ধারকের চার্জিং প্রবাহ শূন্য হয়ে যায়। তখন আমরা বলি ধারকটি সম্পূর্ণভাবে চার্জ হয়েছে। এবার এই বর্তনী থেকে যদি আমরা ব্যাটারিকে খুলে যদি এটাকে আমরা কোন একটা বর্তনীর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, তড়িৎ বর্তনীর সঙ্গে, তবে এই ধারক একটা ব্যাটারির মতো আচরণ করবে। তখন কি হবে, ধারকের প্রবাহ প্রথম চার্জিং প্রবাহের বিপরীত দিকে একটা প্রবাহ পাওয়া যাবে। প্রথম দিকে প্রবাহটার মান কি হয় সর্বোচ্চ, আস্তে আস্তে ধীরে ধীরে প্রবাহের মানটা কমতে থাকে, তখন সেটাকে বলি আমরা ডিসচার্জিং প্রবাহ। যখন আর কোনো প্রবাহ পাওয়া যায় না তখন আমরা বলে থাকি ধারকটি সম্পূর্ণভাবে ডিসচার্জ হয়েছে। তাই এদের যদি গ্রাফ অঙ্কন করি তাহলে কি রকম গ্রাফ হবে, যে এই বরাবর কারেন্ট যদি প্লট করি প্রবাহ মাত্রা I, আর এই বরাবর যদি আমি সময় t কে যদি দেখাই প্রকাশ করি তাহলে চার্জিং প্রবাহটা হয় ধনাত্মক। যদি ধরে নিই শুরুর দিকে কি থাকে সর্বোচ্চ, যত সময় অতিবাহিত হয় চার্জিং প্রবাহ কি হয় ধীরে ধীরে কমতে থাকে, বলি এটাকে বলবো চার্জিং প্রবাহ। ডিসচার্জিং প্রবাহ
চার্জিং প্রবাহ যে অভিমুখে হয় ডিসচার্জিং প্রবাহটা তার বিপরীত অভিমুখে হয়। বলে ডিসচার্জিং প্রবাহ শুরুতে কি হবে সর্বোচ্চ, এটা যদি এতটুকু প্লাস আই হয় তাহলে এইদিকে কি হবে এতটুকু মাইনাস আই। ডিসচার্জিং প্রবাহ শুরুতে সর্বোচ্চ থাকে, সময় যত অতিবাহিত হয় তত ডিসচার্জিং প্রবাহ কমতে থাকে। তাহলে এটা হচ্ছে ডিসচার্জিং প্রবাহ। এইভাবে চার্জিং প্রবাহ আর ডিসচার্জিং প্রবাহ বোঝানো হলো। এবারে দেখব আমরা যে ধারকের বিভব আর ধারকত্ব। আমরা পরিবাহীর বিভব আর যে কোনো পাতের ধারকত্ব দেখেছিলাম, এবার ধারকের বিভব ও ধারকত্ব। ধারকের বিভব ও ধারকত্ব। ধারকের বিভব বলতে মূলত এই তড়িতাহিত পাত এবং ভূসংলগ্ন পাতের মধ্যবর্তী বিভব পার্থক্যকে বোঝানো হয়। এই ধারককে যখন তড়িতাহিত করা হয় তখন তার তড়িতাহিত পাতটা যে বিভবে থাকে তাকে বলা হয় ধারকের বিভব। এবার ধারকের ধারকত্ব ব্যাপারটা কি, যে এটা হচ্ছে ধারকের এ পাতটা হচ্ছে তড়িতাহিত পাত আর বি পাতটা ধরে নাও ভূসংলগ্ন পাত। তাহলে ধারকের ধারকত্ব বলতে বোঝায় যে ধারকের দুই পরিবাহীর মধ্যে যে কোনো একটি আধানের মান এবং ওই দুই পরিবাহীর মধ্যে বিভব পার্থক্যের অনুপাত। অর্থাৎ ধারকের ধারকত্ব সমান দুই ধারকের দুটি পরিবাহী পাতের মধ্যে যে কোনো একটি পাতে আধানের পরিমাণ এবং এই পাতদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্যের অনুপাতটাকে বলা হয় ধারকের ধারকত্ব। এই যে ধারকের ধারকত্ব মনে রাখবে যে কোন চার্জ এবং বিভবের প্রকৃতির উপরে নির্ভর করে না। এই রেশিওটা সর্বদা কি ফিক্স থাকে ধারকের ধারকত্বের ক্ষেত্রে। এবার ধারকের ধারকত্ব সাধারণত ধারক প্রস্তুতকারীরা ধারকের গায়ে লিখে রাখে। যেমন ক্লাস 10 এ তোমরা করেছো যে কোনো বাতির গায়ে লেখা আছে 220 ভোল্ট, উদাহরণ দিচ্ছি 100 ওয়াট, খুব করেছো এরকম প্রশ্ন। বলতে কি বোঝো? তখন বলেছিলে যে বাতিটিকে 220 ভোল্ট বিভব প্রভেদ সম্পন্ন লাইনের সঙ্গে যুক্ত করা হলে বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল হিসাবে কাজ করবে এবং বাতিটির উজ্জ্বলতা সর্বাধিক হবে। ঠিক তেমনি যারা ধারক প্রস্তুতকারী তারা ধারকের গায়ে এরকম তার মানটা লিখে থাকে। ধরে নাও 0.04 মাইক্রোফ্যারাড 220 ভোল্ট। এই কথাটার মানে হলো যে ধারকটির ধারকত্ব হচ্ছে 0.04 মাইক্রোফ্যারাড এবং ধারকটিকে 220 ভোল্ট বিভব প্রভেদ সম্পন্ন লাইনের সঙ্গে যুক্ত করা হলে সঠিকভাবে কাজ করবে। এর চাইতে বেশি বিভব প্রভেদ সম্পন্ন লাইনের সঙ্গে যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে ধারকটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নষ্ট হয়ে যাবে। তাহলে এরকম ধারকের গায়ে যদি এরকম লেখা থাকে, কোশ্চেন যদি হয় যে একটি ধারকের গায়ে লেখা আছে এত মাইক্রোফ্যারাড এত ভোল্ট, বলতে কি বোঝো? তাহলে সেভাবে উত্তর দিতে হবে। এবারে দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা এর আগেও পড়িয়েছি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ধ্রুবক পরাবিদ্যুৎ অর্থাৎ যে কোনো অন্তরক পদার্থকে বোঝানো হয়। অন্তরক পদার্থ মাত্রই হলো পরাবিদ্যুৎ। এবার পরাবৈদ্যুতিক ধ্রুবক এর সংজ্ঞা ওখানে আমরা দিয়েছিলাম যখন তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার পড়াই, যে কোন মিডিয়ামের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম, অর্থাৎ মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা দেব যে কোনো একটি ধারকে দুই পাতের মধ্যবর্তী স্থানে শূন্য স্থান বা বায়ু থাকলে যে পরিমাণ ধারকত্ব হয়
যদি সেটাকে প্রতিস্থাপন করে অন্য কোনো মাধ্যম ব্যবহার করলে ধারকটির ধারকত্ব যত গুণ বৃদ্ধি পায় তাকেই বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। অর্থাৎ ধারকের দুই পাতের মধ্যবর্তী অঞ্চলে শূন্য স্থান থাকলে যে পরিমাণ ধারকত্ব হয়, বাই ধারক দুটির মধ্যবর্তী স্থানে যদি কোনো মাধ্যম প্রবেশ করিয়ে দেওয়া হয় তবে যে পরিমাণ ধারকত্ব হয় তাদের অনুপাতটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের ক্ষেত্রে বিভিন্ন পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বিভিন্ন হয়। বায়ুর ক্ষেত্রে হয়তো কম হয়। এই পরাবৈদ্যুতিক ধ্রুবক মনে রাখবে অলওয়েজ ধনাত্মক রাশি, আর এটা সর্বদা এক অপেক্ষা বেশি হয়। পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা এক অপেক্ষা বেশি হয়। বায়ুর ক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান আছে হয়তো 1.306 এরকম। কাঁচের ক্ষেত্রে হয়তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রয়েছে, কাঁচের ক্ষেত্রে সেটা হচ্ছে হয়তো 6। জলের ক্ষেত্রে ওয়াটারের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে 80 বা 78 লেখা থাকে। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বৃদ্ধি পায়, ডাইইলেকট্রিক আমরা দেখেছিলাম ধারকের ধারকত্বকে এপসাইলন নট আলফা বাই ডি, তত ধারকের ধারকত্ব বৃদ্ধি হয়। কিন্তু দেখো এখানে আমরা যদি পরাবৈদ্যুত হিসাবে কাঁচ কিংবা প্যারাফিন এই সমস্ত পদার্থ নিই তবে যে ধারকত্ব হবে, জল যদি নেওয়া হয় তাহলে বোঝা যাচ্ছে ধারকটির ধারকত্ব বহুগুণ বেশি হবে। অথচ আমরা কাঁচ বা প্যারাফিন ধারকের পরাবৈদ্যুতিক মিডিয়াম হিসাবে ব্যবহার করি, কিন্তু জলটাকে সাধারণত করি না। কেন করি না? এর পেছনে একটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যে শুধুমাত্র ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট জলের বেশি হলেই তাকে ইউজ করব না। এখানে আরেকটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন বলে একটা কথা রয়েছে। জলের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেনের মানটা কি হয়? খুবই অল্প হয়, যার জন্য অল্প পরিমাণ বিভব বৃদ্ধি করার জন্যই তার ক্ষরণটা শুরু হয়ে যায় বলে সাধারণত জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি হওয়া সত্ত্বেও এটা ইউজ করা হয় না। তোমাদের হোয়াটসঅ্যাপ কোশ্চেনে আলোচনা আছে হোয়াটসঅ্যাপে। এবার এই এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক তাপমাত্রা যদি বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হ্রাস পায়, মনে রাখবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে ধাতব পদার্থের ক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান হয় ইনফাইনাইট, অসীম। বলে ধাতব পদার্থের ধারকত্বটাও কি হয়ে যায়? ধারকত্ব হয়ে যায় ইনফাইনাইট, অসীম হয়ে যায়। তাহলে যে কোনো ধাতব পদার্থের ধারকত্বের মান হয় ইনফাইনাইট। এই নিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করলাম। যে জায়গাগুলো তাহলে বললাম, যে ধারকের সংজ্ঞা দিলাম, যে ব্যবস্থার সাহায্যে আধান সংরক্ষণ করা হয় তাকে বলা হয় ধারক। ধারকের গঠন দেখলাম, কার্যনীতি দেখলাম, ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, ধারকের আধান বলতে কি বোঝা হয়, আদর্শ ধারক কি, ধারককে বিভবের ঊর্ধ্বসীমা নিয়ে আলোচনা করলাম, চার্জিং প্রবাহ ডিসচার্জিং প্রবাহ ব্যাপারটা কি আলোচনা করলাম, বর্তনীতে ধারকের চিহ্ন কিভাবে প্রকাশ করা হয় দেখলাম, ধারকের বিভব বলতে কি, ধারকের ধারকত্ব বলতে কি, কোন ধারকের গায়ে লেখা থাকে 0.04 মাইক্রোফ্যারাড 220 ভোল্ট বলতে কি বোঝো। তারপরে ধারকের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের ডেফিনেশন দিলাম, পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর কিভাবে নির্ভর করে, ধাতব পদার্থের ক্ষেত্রে কেমন হয়, জলের ক্ষেত্রে কেমন হয়, জল কেন ইউজ করা হয় না, তারপরে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কিরকম হয়, এই রিলেটেড জিনিসগুলো আজকে পড়িয়ে দিলাম। খুব ভালো করে দেখে নিও। পরের দিন সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক শুরু করব, সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নিয়ে আলোচনা। তো আজকের এই জায়গাগুলো ভালো করে দেখে নিলে পরবর্তী ক্লাসগুলো আরো বুঝতে তোমাদের সুবিধা হবে। সুতরাং এই জায়গাগুলো খুব ভালো করে দেখে নেবে, এটাই আমরা আশা করব। থ্যাংক ইউ।